আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে সুখ পাখি গল্পের ৬৩ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ঘড়িতে ১১:২০। এখনও কলেজ পৌঁছয়নি তীব্র। যথারীতি তার ক্লাসের সময় প্রথম দুটো পিরিয়ড পরেই থাকে। ছেলেটির চমৎকার বাচনভঙ্গি আর অনবদ্য উপস্থাপনের কারণে শিক্ষার্থীরা মুখিয়ে রয় ক্লাস করার জন্যে। সাথে দর্শনে এগিয়ে থাকা ফার্স্ট ক্লাস চেহারা তার। এই তালিকায় বরাবরের মতো এগিয়ে আছে মেয়েরা। তীব্র কথা বলা, ফর্সা শক্ত হাত দিয়ে সাদা বোর্ডে লেখালেখি করা কিংবা বাইসেপসে ফুলে থাকা বাহু তুলে মাঝে মধ্যে আঙুল বোলানো সোনালি চুলে, এই সব কিছু যেন মুগ্ধতায় বিন্যস্ত হওয়ার ব্যাপার। এমন দেখতে শুনতে চোখ ধাঁধানো পুরুষ কি আর গোটা গাজীপুরে আছে? অথচ আজ এতটা সময় শেষেও তীব্রর দেখা পাওয়া যায়নি। সবার প্রচণ্ড মন খারাপ এ নিয়ে। ততোধিক বেশি আহত হল পুষ্পিতা। সারা ক্লাস শুকনো চেহারায় বেঞ্চে বসে থাকে মেয়েটা। তনুজার উসখুস দেখে ক্ষণে ক্ষণে আকাশ ছোঁয়ায় সেসব। কেন যে তীব্রর প্রেমে পড়তে গেল, এখন এই তনুজা স্যারের জন্য ছটফট করছে, একটুও যে সহ্য হচ্ছে না ওর। এর মধ্যে ক্লাসে দপ্তরি ঢুকলেন। খোশ গল্পে মেতে থাকা সবার উদ্দেশ্যে ঘোষণা দিলেন, এই শোনো, কেউ যেও না, তীব্র স্যার ওনার ক্লাস ছুটির আগে নেবেন। যেমন ব্যস্ত পায়ে এসেছিলেন অমনভাবেই আবার বেরিয়ে গেলেন তিনি। কিন্তু হইচই বেঁধে গেল ছেলে মেয়েদের মাঝে। তীব্রর ক্লাস মানেই বইয়ের কঠিন পাতাও চোখের সামনে স্বচ্ছ জলের মতো। হাহ, অভাগাগুলো কি আর জানে বিদ্যা নেই স্যারের ভেতরের রহস্য? রাতভর বই গিলে খেয়ে ক্লাসরুমে উগরে দেওয়ার ঘটনা জানে না। জানলে কি করত? বয়কটের ডাক দিয়ে শহর মাতাতো নিশ্চয়ই। সবাই স্রোতে থই থই নদীর মতো খুশি। আনন্দ তাদের জিভের ডগায়। কিন্তু পুষ্পিতার ওই খুশি আর ফেরত আসেনি। তনুজার হাসি হাসি মুখখানা দেখে চুপসে বসেছে আদল। তাতে এক কৌটো ঘি ঢালতে মেয়েটা লাফিয়ে উঠল ফুর্তিতে। হৈ হৈ করে বলল, উফ, ফাইনালি স্যার আসছে। আমি তো ভাবলাম আজ আমার প্রপোজ করাই হবে না। নীরস পুষ্পিতার নয়ন দুটো চমকে উঠল অমনি। ধরভর করে বলল, আজ প্রপোজ মানে? তনুজার রাঙা ঠোঁটে লাজুক হাসি ভিড়ল। মাথা নুইয়ে মুচকি হাসল একটু। কণ্ঠ চেপে বলল, আমি আজ স্যারকে আমার মনের কথা জানিয়ে দেব। স্থান কাল ভুলে আর্তনাদ করল পুষ্পিতা। কি? তার চিৎকার দূর দূরান্তে পৌঁছে যায়। সামনের বেঞ্চ হতে সবাই ঔৎসুক্যে ফিরে যায় পেছনে। তনুজা থতমত খেল। হাসার চেষ্টা করে বলল, সরি, ইউ গাইজ ক্যারি অন। সবকিছু আবার আগের মতো। তটস্থ চাউনিগুলো ফেরত গেল জায়গায়। তনুজা ফিসফিস করে বলল, আরে পুষ্পিতা, কি করছো? সবাই শুনে ফেলবে না? আচ্ছা, বুঝেছি, বেশি এক্সাইটেড হয়ে গেছিলে। শোনো, আমি না আসার সময় দুটো গোলাপ কিনে এনেছি, বুঝলে? ব্যাগেই আছে, দেখবে? পুষ্পিতা হ্যাঁ না বলল না। তার মাথাটা প্রবল বেগে ঘুরছে। কণ্ঠে উদ্বেগ ঢেলে বলল, কিন্তু তনুজা আজ স্যারকে প্রপোজ করবে কেন? তুমি তো বলেছিলে পরশুর কথা। তনুজা ফুল বের করতেই যাচ্ছিল, থেমে অবাক চোখে চাইল উদ্দিক। ওমা, ওই কথাটা তোমার মনে আছে? আশ্চর্যের ব্যাপার। মেয়েটা মিয়ে এলো না, থতমত খেল না, বরং দ্বিগুণ উদ্বিগ্ন হয়ে বলল, ওসব ছাড়ো, আগে বলো, সত্যি আজ প্রপোজ করবে স্যারকে? তনুজার বিস্ময় ক্ষয়ে পড়ে। মুখখানা উজ্জ্বল দেখায় খুব। লাজুক কণ্ঠে বলল, হ্যাঁ। মাথায় বাজ পড়ল পুষ্পিতার। নরম স্বরের মেয়েটা হুট করে চেঁচিয়ে বলল, কি? কেন? তনুজা ফের ভরকে যায়। চোখ ঝাপটে ফিসফিস করে, আরে আস্তে, বারবার এমন করছো কেন? সবাই শুনলে কি ভাববে? কে কি ভাববে তা নিয়ে পুষ্পিতার ভাবান্তর নেই। বাসি লুচির মতো নেতি আসছে মন। তনুজা নিজেই বলল, আসলে আগামী 2 দিন আমি কলেজে আসব না। আমার মামাতো ভাইয়ের বিয়ে, বুঝলে? সিলেট যাব সবাই মিলে। তাই ভাবলাম শুভ কাজটা আগেই সেরে রাখি। আর তাছাড়া ইদানিং স্যারের জন্য অন্য মেয়েগুলো কেমন হাভাতের মতো করছে দেখেছ? এই যে স্যার আসবে শুনে কি হাহাহিহি লাগিয়েছে। এদের জন্য আর রিস্ক নেব না। একবার স্যার একসেপ্ট করুক, পটিয়ে পাটিয়ে 2 মাসের মধ্যেই বিয়ে করে ফেলব। পুষ্পিতা থমকে রইল দুঃখে। বুক চেরা ভারী শ্বাস গিলে বসে থাকলো অমন। তনুজার সাথে স্যারের বিয়ে হবে? ওর তীব্র স্যারের? স্যার একসেপ্ট করবেন ওকে? তরুণীর মৃগনয়ন ঝলসে যেতে চায় হৃদয় দহনে। উদাস চোখ ভরে ওঠার ইচ্ছে দেখায় বড্ড। কিন্তু পুষ্পিতা কাঁদল না। বুকের তোলপার কিছু যুক্তির ভিড়ে চাপা দিয়ে রাখল। ব্যগ্রচিত্তে মনকে বোঝালো, তনুজা তো স্যারকে সেই প্রথম থেকেই ভালোবাসে। আমিই ওদের মাঝখানে উড়ে আসা পাতার মতো তৃতীয় ব্যক্তি। শুধু শুধু কষ্ট পাচ্ছিস কেন পুষ্পিতা? কি লাভ এতে? তোর মতো অনাথ আশ্রয়হীন মেয়েকে কি আর স্যারের মতো অত বড় মাপের মানুষ কোনোদিন জীবনে জড়াবে? কিন্তু মাথার যুক্তি মন শোনে না। তারা ফুঁসে ওঠে প্রতিবাদে, চিৎকার ছড়ে বিরোধিতায়। তীব্রর কাছে আসার এক একটি দৃশ্য মনে করিয়ে দিয়ে বুক জ্বালিয়ে দেয় অনলে। পুষ্পিতা না চাইতেও চোখের কোণে উপচে এলো জলরাশি।
ভর্তি কোটর হতে একটা দীর্ঘ কণা গালে লুটিয়ে পড়ার আয়োজন করছিল খুব। সেই সময় ক্লাসে ঢোকে তীব্র। সহসা তীর স্থিগ বেগে দাঁড়িয়ে যায় সবাই। তনুজার পর পুষ্পিতাও উঠে দাঁড়ালো। তবে মনে হলো একটা নিথর দেহ টেনে হিচড়ে সোজা করেছে কেউ। অমন মর্মাহত মেয়েটিকে তীব্র একবার ফিরেও দেখেনি। শক্ত গলায় ভারী আওয়াজ তুলল, সিট ডাউন। এখন ফেব্রুয়ারি মাস। দীর্ঘদিনের শীতের দাপাদাপির পর এখন হুড়হুড়ে রোদ ওঠার পালা। সারা দিনের মতো প্রখর দুপুরও মিষ্টি হবে। নৈসর্গিক প্রশান্তি নেমে আসবে হৃদয় মননে। কিন্তু বসার ঘরে থম ধরে থাকা তরুণীর মন মেজাজ জমে রইল শুভ্রকায় এক হিমালয়ের মতন। শৃঙ্গের কোল ছুলে এক্ষুনি ধসে পড়বে তুষ। নুহার চোখ বেয়ে টলটলে জল গলার খাঁজে গিয়ে থামল। এমনিতে সে কাঁদে না, ওই কথায় কথায় ফ্যাচ ফ্যাচ করে কাঁদার মেয়ে তো একেবারেই নয়। কিন্তু আজকে কান্না পাচ্ছে, একটা গোটা আকাশ ভেঙে মাথায় পড়ার মতো কান্না। সাথে রাগ ক্ষোভের অদম্য কিছু পোকা কিলবিলিয়ে ছুটে যাচ্ছে শরীরে। পুরো পৃথিবী গুড়িয়ে ফেলার রাগ হচ্ছে নুহার। তবু যদি শাস্তি হতো একটু। আচমকা ভীষণ জোরে কেঁদে ফেলল নুহা। হা হুতাশ করে প্রলাপ করল, এত বড় ভুল তুই কি করে করলি নুহা? তুই না খুব বড়াই করিস মানুষ চিনতে ভুল হয় না বলে। কোথায় গেল সেই বড়াই? দিনের পর দিন একটা মাস্তান শিক্ষক সেজে তোর সরল বন্ধুটাকে ঠকিয়ে গেল, আর তুই বুঝতেও পারলি না। উল্টে তার হয়ে প্রশংসা করতে করতে ওর মনে প্রেম উস্কে দিলি। এখন কি হবে? পুষ্পিতা যখন জানবে তার আজকের এই পরিস্থিতির জন্য দায়ী সেই গুন্ডাই ওর স্যার, যাকে সদ্য মেয়েটা ভালোবাসতে শুরু করেছে, তাকে নিয়ে এসব ও মানবে কি করে? কি করে সামলাবে নিজেকে? মন ভাঙার মতো কষ্ট যে পৃথিবীতে নেই। ছি নুহা, কেন আর একটু সাবধান হলি না তুই? কেন? কান্নাকাটির মাঝেই শব্দ এলো কেন। ওপাশের দরজা হতে বাইরে এসেছে বেশ কয়েকটা গলার স্বর। নাহিদকে আজকে মিরাজরা অফিসে যেতে দিল না। ছেলেটা শার্ট প্যান্ট পরে তৈরিই ছিল, কিন্তু যেতে পারেনি। 3 বন্ধু জোর করে আটকে রাখল বাসায়। নিঃসহায় যুবক প্রতিবারের মতো আজকেও ওদের সাথে পেরে ওঠে না। কিন্তু মনে মনে ভীষণ চিন্তায় কাহিল নাহিদ। নতুন চাকরি, প্রথম সপ্তাহেই অ্যাবসেন্ট, কাল অফিসে ঢুকতে দেবে তো? সে বাইরে এসেও একই কথা বলল, মিরাজ আমি যাই না প্লিজ ভাই, আমার নতুন চাকরি, ছুটে গেলে কি হবে? আরমান সানন্দে বলল, ছুটে গেলে ধরে এনে দেব। আরে আমাদের বিট্টু আছে তো, এত ভাবছো কেন? মুশফিক সহসা পিঠে চড় বসালো ওর। রেগেমেগে বলল, এখানে বিট্টু উচ্চারণ করতে মানা করেছি না? ও থাকলে এক্ষুনি তোর কলজি ভুনা করে ফেলতো। ছেলেটা জিভ কেটে ফিসফিস করল, সরি ভাই সরি। সবাই মিলে জুতো পড়ল। মুখ কালো করে দরজায় তালা ঝোলালো নাহিদ। ছেলেটার শত আপত্তি থাকা সত্ত্বেও কোথাও একটা বগল দাবা করে নিয়ে চলল ওরা। এই পুরো দৃশ্য ফ্যাল করে দেখে গেল নুহা। লুকিং গ্লাসে চোখ পেতে দাঁড়িয়ে থাকা মেয়েটার সামনে সবকিছু কেমন জলের মতো স্বচ্ছ হলো অচিরে। হুট করেই মানুষপটে ভেসে উঠল কতক ছবির মতো দৃশ্য। সেই উত্তরার ওভারব্রিজের নিচে গাড়িতে বসে একটা ছেলে তার উদ্দেশ্যে বাজে গান গেয়েছিল। হ্যাঁ, ওই ছেলেটাও তো ছিল এখানে। এরা সবাই ছিল। আর নাহিদ এই তো মানা করছিল বন্ধুদের। এর জন্যই তবে ওকে শুরু থেকে এতটা চেনা চেনা লেগেছিল নুহার। এরা সবাই তবে ওই বিট্টু মাস্তানের বন্ধু? এরাই ওর সাথে মিলে গুন্ডামি করে বেড়াতো? আর নাহিদ, সেও তাহলে ভালো মানুষের ভান করেছে এতদিন? এই যে এত বোকা অবুঝ সেজে থাকা, এইসব কিছু নাটক? এত নিখুঁত অভিনয়ও কেউ করতে পারে? পুষ্পিতার সাথে কি আমি নিজেও ঠকে যাইনি? নিজেকেই প্রশ্ন করল নুহা। উত্তর আসে না। তবে বুকের কোথাও চিনচিনে ব্যথা হয়। নাহিদের সাথে কাটানো সময়গুলো ভেবে বেড়ে আসে তা। ও কি আসলেই এতটা বোকা? সরল ভাবা একটা ছেলে ভেতর ভেতর মাস্তান? ছি! পরপরই মেয়েটা মুখ শক্ত করল। এভাবে কাঁদে দুর্বলরা। ও তো দুর্বল নয়। বিট্টু মাস্তানের এই দুর্দান্ত অভিনয়ের আসল উদ্দেশ্য ও জেনেই ছাড়বে। কেন, কিসের জন্য একটা অনাথ মেয়ের আবেগ নিয়ে খেললো জানতে তো হবে। দাঁত পিষে ভাবল, যা হবার হবে। মাস্তান যত ভয়ানকই হোক, এই পরিস্থিতির জন্য যে দায়ী তার মুখোমুখি আমি হবই আজ। ক্লাস শেষ হতেই রকেট বেগে বেরিয়ে গেছে তীব্র। অন্ধকার মুখ নিয়ে চেয়ে থাকা এক রূপসীকে খেয়াল অবধি করেনি তীব্র। ঠিক তার পরপরই ছুটির ঘণ্টা বাজল। হুড়মুড় করে একে একে বেরিয়ে গেল সবাই। পুষ্পিতা নিষ্প্রভ চিত্তে উঠে দাঁড়ায়। এখন ক্লাসে না থেকে যদি একা থাকতো, ঠিকই বুক ভাসাতো কেঁদে। এই যে কণ্ঠনালীতে কুণ্ডলীর মতো কিছু একটা ঘুরছে, এটাকে কি বলে? সাথে অলিন্দগুলোয় শুরু হওয়া যে দমবন্ধ ব্যথা, এই ব্যথা পুষ্পিতা কাকে দেখাবে? চোখের কোণে সদ্য ডোবা জল, এটাই বা কি করে লুকাবে? এতটা ভারী তো বুকে পাথর রাখলেও লাগে না। আকাশের গায়ে যখন কালো মেঘ ঘোরে, পোষলা ধরা বৃষ্টি না নামা অবধি শান্তি আসে না? পুষ্পিতারও তেমন কাঁদা প্রয়োজন। জীবনে প্রথম ভালোবেসে না পেলে কতটা কাঁদতে হয়, কতদিনই বা কাঁদতে হয়, হয়তো সারা জীবন। পুষ্পিতা চিবুক গলায় ঠেকে ক্লাস ছাড়তে যাচ্ছিল, হুট করে কনুই টেনে ধরল তনুজা। থামল ও। ছোট্ট ঢোক গিলে ফিরল পিছনে। কোথায় যাচ্ছ? বাসায়।
পুষ্পিতার মিহি উত্তর, আজ একটু দেরি করে গেলে হতো না? সে কিছু বলল না। তনুজা নিজে নিজেই বলল, আসলে স্যারকে এখন বলবো তো কথাটা, নার্ভাস লাগছে খুব। তুমি থাকলে ভালো হতো। আমিও তো তোমাকে ছাড়া তেমন কারো সাথে মিশি না। 63+2। আকাশের গায়ে যখন কালো মেঘ ঘুরে, পশলা ধরা বৃষ্টি না নামা অবধি শান্তি আসে না। পুষ্পিতারও তেমন কাঁদা প্রয়োজন। জীবনে প্রথম ভালোবেসে না পেলে কত যা কাঁদতে হয়, কত দিনই বা কাঁদতে হয়, হয়তো সারা জীবন। পুষ্পিতার চিবুক গলায় ঠেকিয়ে ক্লাস ছাড়তে যাচ্ছিল, হুট করে কনুই টেনে ধরল তনুজা। থামল ও, ছোট্ট ঢোক গিলে ফিরল পিছনে। কোথায় যাচ্ছ? বাসায়। পুষ্পিতার মিহি উত্তর, আজ একটু দেরি করে গেলে হতো না? সে কিছু বলল না। তনুজা নিজে নিজেই বলল, আসলে স্যারকে এখন বলবো তো কথাটা, নার্ভাস লাগছে খুব। তুমি থাকলে ভালো হতো। আমিও তো তোমায় ছাড়া তেমন কারো সাথে মিশি না। জীবনে প্রথম ভয়ানক রাগ হলো পুষ্পিতার। মাথার চুলে কেরোসিন ঢেলে আগুন ধরানোর মতো রাগ। তোর প্রপোজ করতে হয় তুই কর না ভাই, মরতে আমাকে যেতে হবে কেন? যাকে ভালোবাসি তাকে অন্য মেয়ে প্রেমের প্রস্তাব দেবে, আর আমি তামাশা দেখব দাঁড়িয়ে? এটা কত যন্ত্রণার কেউ জানে? এই কষ্ট, এই বুক ব্যথা খালুজানের অপমানের থেকেও ধারালো, মিথিলার উঠতে বসতে কথা শোনানোর থেকেও মারাত্মক, চারপাশের মানুষের চরিত্র নিয়ে কথা বলার চেয়েও জঘন্য। ওসব ক্ষত একটা সময় ভুলে থাকা যায়, কোনো সুখের মলম দিয়ে প্রলেপ আঁকা যায় উপরে, কিন্তু নিজের ভালোবাসাকে অন্যের হতে দেখা যায় কখনো? এই মর্মপীড়ার কোনো বিশ্লেষণ নেই, থাকলে কবেই উপশম আসত দুনিয়ায়। এত এত মন ভাঙা মানুষ কি আর বালিশ ভেজাতো কেঁদে? না, এসব হজম করার সাহস পুষ্পিতার নেই। মেয়েটা আলগোছে ক্লেশ চাপা দিল ভেতরে। ধীর জবাব ছুড়ল, আমার মাথা ব্যথা করছে তনুজা, বাড়ি গিয়ে ঘুমাব, ছাড়ো প্লিজ। তনুজা মুখ কালো করল। অথচ আজ পুষ্পিতা ফিরেও দেখেনি, নিজে থেকে হাত ছুড়িয়ে চুপচাপ চলে যায়। উপায় না পেয়ে তনুজা সাহস টানল বুকে, ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে শ্বাস ফেলল কবার। সত্যি ভীষণ নার্ভাস লাগছে। এত ঘামছে নাক মুখ, হাত উল্টে চটচটে তরল মুছে নেয় এটা। ব্যাগ থেকে টকটকে লাল গোলাপ দুটো তুলে নেয় মুঠোয়, কাঁধে ব্যাগ ঝুলিয়ে পিঠের সাথে ফুল লুকিয়ে বেরিয়ে আসে। তারপর গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়ায় তীব্রল অফিস রুমের সামনে। সেই পুরুষ ব্যস্ত তখন, কি সব একগাদা ফাইল গোছগাছ করছিল। পুরোটা সময় তনুজা আবিষ্ট মোহে দেখে যায় ওকে। মন প্রাণ দিয়ে চায় এই সুপুরুষ একান্ত মানুষ হোক তার জীবনে, তবে আর কিচ্ছু চাওয়ার থাকবে না, কিচ্ছু না। তীব্র ফাইল রেখে গাড়ির চাবি ভরে পকেটে, ফোন হাতে নিতেই তনুজা মৃদু কণ্ঠে বলল, স্যার আসবো? এতক্ষণে চোখ তুলে যাইল সে। চশমার ফাঁক হতে বিলাতি নয়ন সোজাসুজি ঠিকরে পড়ায় তনুজা গুটিয়ে এলো একটু। তীব্রর শুভ্র মুখে হাসি বিলীন, চোখ নামালো আবার, বলল ছোট করে, আসুন। তনুজা ভেতরে যায়। এই দৃশ্যে পুষ্পিতার বুকের পাঁজর সহ টনটন করে উঠল। এতক্ষণের চেপে রাখা জল ছুটে বেরিয়ে আসে গতিতে, গাল গলা সব ভিজে যায়। অচল পা টেনে টুনে রিকশা ডেকে উঠে পড়ে সে। তখন সন্ধে। অবসন্ন পায়ে বাড়ি ফিরল তীব্র। যেমন সকাল সকাল বেরিয়ে গিয়েছিল তেমনি পৌঁছাতে দেরি। দরজায় তালা ঝুলছিল, নাহিদ এখনো ফেরেনি। তীব্র পকেট থেকে চাবি বের করে, খোলার সময় একবার ঘাড় কাত করে দেখে নেয় পুষ্পিতাদের ফ্ল্যাটের দিক। ওদের দরজা হাঁ করে খোলা। 2 মিনিট আগেই পুষ্পিতা ছাদে গিয়েছে কাপড় তুলতে। তীব্র সেসব জানে না। উৎসুক নয়নজোড়া মিছিমিছি খুঁজে বেড়ালো প্রিয় সেই মুখ। ভীতু মেয়েটার সাথে আজ সারা দিন দেখা হয়নি, ক্লাসেও ইচ্ছে করে হদিশ করেনি তীব্র। অথচ এখন একটুখানি দেখার জন্যে বক্ষভাগে উচাটন হচ্ছে ভীষণ। মেয়েটা তো ছুটির পরেও গেটে ছিল না। মাঝখান থেকে একটা উটকো ঝামেলার জন্যে তারই বেরোতে দেরি হয়েছিল। অবশ্য তাতে খারাপ কিছু হয়নি। পুষ্পিতার সাথে থাকলে ফ্ল্যাটের কাজটা এত আরামসে করত কি করে তীব্র? তীব্র দরজার লক ঘোরালো। ঘরে গিয়ে আগে ফ্রেশ হোক, তারপর ঠান্ডা মাথায় মেয়েটাকে কাছে ডাকার একটা অজুহাত খোঁজা যাবে। মস্তিষ্ক যখন সেই চিন্তায় ব্যস্ত, সহসা পাশ হতে ডেকে উঠল কেউ একজন, বিট্টু। তীব্র তাকায়নি, বেখেয়ালে জবাব দেয়, হুঁ। পরপরই চমকে উঠল সে, চমকে ফিরে চায় পিছনে। নিজেদের চৌকাঠে দাঁড়িয়ে আছে নুহা। মেয়েটার মুখের পরতে পরতে প্রস্তর বসানো। এত শক্ত নিষ্পৃহ চাউনিও হয়। তীব্র স্তব্ধ হয়ে গেল ওকে দেখে। হকচাকানির ছাপ পড়ল চেহারায়। নুহা এগিয়ে আসে, কণ্ঠে শ্লেষ উপচে পড়ছে যেন। কি ঠিক নামে দেখেছি তো, নাকি কিছু ভুল বললাম? বিট্টু না, বিট্টু মাস্তান। কোনটা ডাকলে ভালো হতো বলুন তো? তীব্রর মাথা ফাঁকা হয়ে যাচ্ছে।
স্তম্ভিতের নীল ছোবলে ঝোঁক গিলছে শুধু। বাহাত তুলে কপালের ঘাম মুছল। কথা বলতে গিয়ে জড়িয়ে এলো জিভ। জানি। নুহা বিদ্রুপ করে হাসে। যাক, অস্বীকার না করেছেন দেখে ভালো লাগল। পরপরই চিবুক কঠিন করে বলল, আমি অনেক ঠক প্রতারকের গল্প শুনেছি, কিন্তু চোখে দেখলাম প্রথম। এত নিখুঁত অভিনয়! আপনাকে তো অ্যাওয়ার্ড দিলেও কম হয়ে যাবে। আচ্ছা, লজ্জা করে না আপনার? পরিচয় লুকিয়ে একটা মেয়ের সাথে দিনের পর দিন নাটক করতে বিবেকে বাঁধলও না। এই সবে আপনাকে ভালোবাসতে শুরু করেছিল পুষ্টিতা, আর আপনি... তীব্র কিছু বলতে যায়, হাত উঁচি করে বাদ সাধল নুহা। ক্রুদ্ধতায় একাকার হয়ে বলল, আপনার সমস্ত খেলা শেষ বিট্টু মাস্তান। এই ভালো সভ্য মানুষের যে মুখোশটা আপনি পরে আছেন এখন, পুষ্পিতার সামনে আজকেই খুলে দেব আমি। কথা শেষও না হয়, আচমকা তীব্র ঝড়ের বেগে ওর মুখ চেপে ধরল। কলিজা শুদ্ধ ছলকে উঠল নুহার। কোনো কিছু বোঝার আগেই তীব্র হিড়হিড় করে টেনে ওকে ঢুকিয়ে নিল ঘরে। শক্ত পায়ের এক লাথিতে দৌড় আটকে গেল আবার। ভয়ে আতঙ্কে গলা শুকিয়ে আসে নুহার। শরীরের সবকিছু অবশ হয়ে রয়। ভাবে, এই তো এখানেই তার জীবনের সবকিছু শেষ। চলবে। তো আজকের গল্পটি শেষ হয়ে গেল। তো পরবর্তী পার্ট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী পার্ট এই চ্যানেলেই পাবেন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।